বহুভুজ সুষম হোক আর অসম হোক, এই বহুভুজের অন্তঃস্থ কোণ, বহিঃস্থ কোণ এবং কর্ণ ইত্যাদি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষা, ব্যাংক, বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসে। এখন কথা হলো, এই প্রশ্নগুলোর অ্যান্সার করার জন্য, সমাধান দেওয়ার জন্য বেশিরভাগ মানুষ নিয়ম আর সূত্র মুখস্থ করে আর পরীক্ষার খাতায় জায়গা মতো ভুল করে ফেলে। কারণ মুখস্থের জিনিস ভালো করে না বুঝে শুধু মুখস্থের জিনিস বা নিয়ম সেটা বেশি দিন মনে থাকে না, এজন্য পেস লেগে যায়, গুলিয়ে ফেলে, যেটা মোটেও ঠিক নয়। এই জন্য আসুন আজকের ভিডিওতে, আজকের ক্লাসে আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেব অ্যানিমেশনের মাধ্যমে কিভাবে এই বহুভুজ সংক্রান্ত সূত্রগুলো, মানে বহুভুজের সমাধান সংক্রান্ত সূত্রগুলো কিভাবে তৈরি হয়, কিভাবে কাজ করে এবং সহজে কিভাবে নির্ভুল উত্তর দেওয়া যায় এবং মনে রাখা যায়, সেগুলো একদম নিখুঁত ব্যাখ্যা বিশ্লেষণ সহ আলোচনা করব। আর একটা কথা বলি, সেটা হলো আজকের যে টপিক, মানে বহুভুজ সংক্রান্ত বিষয়, হয়তো অনেকে টুকটাক জানেন, কিন্তু বিশ্বাস করুন এই টুকটাক জানা দিয়ে কাজ হবে না। আপনাকে জিনিয়াস হওয়ার জন্য, মানে সেরাদের সেরা হওয়ার জন্য ভালো করে জানতে হবে। এই জন্য সবর নিয়ে, ধৈর্য নিয়ে আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ, আগে আমরা বুঝি যে বহুভুজ মানে কি। বহুভুজ মানে হইল অনেক ভুজ বা বাহু দ্বারা সীমাবদ্ধ বা আবদ্ধ ক্ষেত্রকে বহুভুজ বলা হয়। যেমন ধরুন এখানে তিনটে বাহু আছে, তাই না? তিনটে বাহু কিন্তু এখানে আবদ্ধ ক্ষেত্র তৈরি করেনি, তাহলে এটা বহুভুজ হবে না। বহুভুজ হবে এটা যেমন এখানে তিনটে বাহু আছে এবং একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি হয়েছে, তাহলে এটা হলো বহুভুজ। এবং বহুভুজের মধ্যে সর্বনিম্ন, হ্যাঁ, এটা হলো বহুভুজের মধ্যে সর্বনিম্ন বাহু বিশিষ্ট বহুভুজ, মানে ত্রিভুজ। তারপরে বহুভুজ হতে পারে 4 বাহু দিয়ে, 5 বাহু দিয়ে, 6 বাহু দিয়ে, এইভাবে হাজার লক্ষ কোটি পর্যন্ত বাহু দিয়ে বহুভুজ হতে পারে। তবে আপনি যদি বহুভুজের মানে বাহুর সংখ্যা বাড়াতে বাড়াতে আনলিমিটেড বা অসীম পর্যায়ে নিয়ে যান, তখন গণিতবিদগণ বলেছেন যে যদি বহুভুজের সংখ্যা অসীম হয়ে যায়, আনলিমিটেড হয়ে যায়, তখন এটা বৃত্ত হয়ে যাবে। যাই হোক, আমাদের আজকে আলোচনা হচ্ছে বহুভুজ সম্পর্কে, বৃত্ত নিয়ে নয়। তো এই হলো বহুভুজের বিষয়। এবার চলুন আমরা অন্তঃস্থ কোণ, বহিঃস্থ কোণ এগুলো আলোচনা করি। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো যে বহুভুজ এটা হলো সুষম বহুভুজ। সুষম বহুভুজ মানে হচ্ছে যেই বহুভুজের কোণ এবং বাহুগুলো পরস্পর সমান। যেমন এই বহুভুজের প্রত্যেকটা বাহু পরস্পর সমান এবং প্রত্যেকটা কোণ, অন্তঃস্থ কোণ, বহিঃস্থ কোণ এগুলো পরস্পর সমান। তো এগুলো এই জন্য এটা হচ্ছে সুষম বহুভুজ। অসম হচ্ছে যদি বাহুগুলো সমান না হয়, সেটা আমরা একটু পরে দেখবো। তাহলে চলুন এখন অন্তঃস্থ কোণ, বহিঃস্থ কোণ এবং পরবর্তী বিষয়গুলো আলোচনায় নিয়ে আসি। যেমন ধরুন এটি একটি ত্রিভুজ, মানে বহুভুজের মধ্যে সর্বনিম্ন বাহু বিশিষ্ট বহুভুজ, মানে ত্রিভুজ। ওকে, তো এই বহুভুজের অন্তঃস্থ কোণ হচ্ছে এগুলো। এখানে তিনটা অন্তঃস্থ কোণ রয়েছে, মনে রাখবেন বাহুর সংখ্যা যত হবে অন্তঃস্থ কোণ তত হবে। এখানে তিনটে বাহু আছে এবং তিনটে অন্তঃস্থ কোণ রয়েছে। আর বহিঃস্থ কোণ কোনটা? বহিঃস্থ কোণ হলো এখানের যে বাহুগুলো আছে, আমরা যদি এই বাহুকে বর্ধিত করি, এই বাহুকে বর্ধিত করলে তখন এখান দিয়ে যে কোণটা হবে, এটা হলো বহিঃস্থ কোণ। মানে প্রত্যেকটা অন্তঃস্থ কোণের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, প্রত্যেকটা অন্তঃস্থ কোণের সম্পূরক কোণ যেটা হবে, এটাকে বহিঃস্থ কোণ বলা হয়। যেমন এটা ছিল অন্তঃস্থ কোণ, তো এই অন্তঃস্থ কোণের এটা হচ্ছে তার সম্পূরক কোণ। মানে আমরা যদি এই বাহুটাকে এদিকে বর্ধিত করি, তাহলে এই বাহু এবং এই বাহুর মিলে যে কোণটা হলো, এটা হলো বহিঃস্থ কোণ। মানে এই কোণের সম্পূরক কোণ। এই বহিঃস্থ কোণ এবং অন্তঃস্থ কোণ মিলে 180 ডিগ্রি হবে, তাই না? যারা সম্পূরক কোণ সম্পর্কে জানেন তারা ভালো জানেন। তাহলে তাহলে এখানে একটা বহিঃস্থ কোণ, তারপর এখানে একটা বহিঃস্থ কোণ, কারণ এই বাহুকে এদিকে বর্ধিত করা হয়েছে, বর্ধিত করার পর এদিকে একটা বহিঃস্থ কোণ হয়েছে। আর এই বহিঃস্থ কোণ হলো এই অন্তঃস্থ কোণের সম্পূরক কোণ। মানে এই অন্তঃস্থ কোণ এবং বহিঃস্থ কোণ দুইটা মিলে 180 ডিগ্রি হওয়া লাগবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারতেছি যদি কোনো একটা অঙ্কে দেওয়া থাকে যে কোনো একটি বহুভুজের অন্তঃস্থ কোণ যদি এত ডিগ্রি হয়, তাহলে তার সংলগ্ন বহিঃস্থ কোণ কত হবে? অবশ্যই 180 ডিগ্রি মাইনাস সি অন্তঃস্থ কোণ, কারণ দুইটা কোণ মিলে 180 ডিগ্রি হয়, তাই না? সম্পর্ক কোণ। আচ্ছা, এখানকার বহিঃস্থ কোণ হচ্ছে এটা। আচ্ছা, এখন কেউ বলতে পারেন যে আমি মানি না। কেন? আমি এই বাহুকে বর্ধিত না করে আমি এই বাহুকে বর্ধিত করব। করেন, সমস্যা নেই। আপনি এই বাহুকে বর্ধিত করেন আর এই বাহুকে বর্ধিত করেন। আপনি বহিঃস্থ কোণ, প্রত্যেক অন্তঃস্থ কোণের বিপরীতে বহিঃস্থ কোণ একটা আঁকতে পারবেন। তার মানে আপনি এদিক দিয়ে আঁকলেও কি হবে? যত হবে।
আপনি যদি এই বাহুকে বহিস্থ করে মানে বর্ধিত করেন, তাহলে এই বাহু এবং এই বাহুর সম্পর্ক যে কোণটা হবে এটাও সেম কোণ হবে, কারণ তখন এই কোণ এই কোণের বিপরীত কোণ হয়ে যাবে, তাই না? আশা করি বুঝতে পারতেছেন। তো আপনি যেদিক দিয়ে আঁকুন না কেন, প্রত্যেকটা শীর্ষবিন্দু সংলগ্ন আপনি একটা করে বহিস্থ কোণ আঁকতে পারবেন প্রত্যেক বহুভুজের জন্য। ওকে, সো আমরা এতক্ষণ বুঝতে পারলাম যে বহুভুজের যত বাহু থাকবে তত অন্তস্থ কোণ এবং তত বহিস্থ কোণ। আচ্ছা, এখন এই বহিস্থ কোণ এখানে আমরা দেখছি। আচ্ছা, আরেকটা চতুর্ভুজ দেখি, তারপর বহিস্থ কোণের মানে বহিস্থ কোণগুলো যোগ করলে কত হবে, বিয়োগ করলে কত হবে, সেই সংক্রান্ত সূত্রের প্রমাণ বা নিয়ম আমরা দেখে ফেলবো। তাহলে চলুন এবার আমরা চতুর্ভুজের ক্ষেত্রে এবং পঞ্চভুজের ক্ষেত্রে কি হতে পারে সেটা দেখি। এটা হলো বহুভুজের মধ্যে 5 বাহু বিশিষ্ট, তাই না? পঞ্চভুজ, তাই না? এই পঞ্চভুজ বহুভুজের দেখতে পাচ্ছেন এগুলো অন্তস্থ কোণ, প্রত্যেকটা অন্তস্থ কোণ 5 বাহু, 5টা অন্তস্থ কোণ। আর বহিস্থ কোণ হলো এই তো প্রত্যেক অন্তস্থ কোণের সাথে হলো বহিস্থ কোণ, তাই না? মানে প্রত্যেকটা অন্তস্থ কোণের সম্পূরক কোণ, যেটা একটু আগে বলেছিলাম। আচ্ছা, আসুন এবার আমরা মূল জায়গায় যাই, সেটা হলো আচ্ছা এই যে বহিস্থ কোণগুলো আছে, এখানে বহিস্থ কোণ 5টা, এই বহিস্থ কোণগুলোকে যোগ করলে কত হবে? হ্যাঁ, মনে রাখবেন অন্তস্থ কোণগুলোর যোগফল যদিও এক এক বহুভুজের ক্ষেত্রে এক এক রকম, কিন্তু বহিস্থ কোণের ক্ষেত্রে বহুভুজ যত হোক না কেন, 4 বাহু বিশিষ্ট হোক, 5, 6 যাই হোক না কেন, এই অন্তস্থ কোণের যোগফল অলওয়েজ 360 ডিগ্রি হবে। কেন? দেখুন, খেয়াল করি, আমরা এই অন্তস্থ কোণগুলোকে যোগ করিয়া এখানে এসে এখানে এনে মিলাই। দেখুন কত চমৎকার করে মিলাই। এই তো একটা মিলাইলাম, এটা মিলাইলাম, এটা মিলাইলাম, এই তো চমৎকার, কত হয়ে গেল? এখানে কিন্তু 360 ডিগ্রি হয়ে গেল, তাই না? আমরা সবাই জানি যে একটা বৃত্তের কেন্দ্র তার চতুর্দিকে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে এই বহিস্থ কোণগুলো, এই বহুভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি বা যোগফল অলওয়েজ 360 ডিগ্রি হবে। এবার কেউ বলতে পারেন যে যদি অন্য ক্ষেত্রে না হয়, তাহলে চলুন আমরা আরেকটা বহুভুজের ক্ষেত্রে বিষয়টি প্রমাণ করি। এটি হলো 8 বাহু বিশিষ্ট একটি বহুভুজ, মানে অষ্টভুজ। ওকে, দেখি তো এখানে আমাদের আপনাদেরকে বলেছিলাম যে এগুলো হলো অন্তস্থ কোণ আর বহিস্থ কোণগুলো হলো এগুলো, তাই না? বলেছিলাম যে বহুভুজ যত বাহু বিশিষ্ট হোক না কেন, বহুভুজের বহিস্থ কোণগুলোর যোগফল অলওয়েজ 360 ডিগ্রি হবে, তাই না? এই বহুভুজটা সুষম হোক আর অসম হোক, এটা কিন্তু সুষম নয়, অসম, তাই না? এই বাহুগুলো অসমান এবং কোণগুলো অসমান। সো এই অসম বহুভুজের বহিস্থ কোণগুলোর যোগফল কতই দেখি, আমরা যে কোনো এক জায়গায় মিলাই। আমরা এখানে মিলাই, ঠিক আছে? তো এখানে এটা মিলালাম, এটাকে নিয়ে আসলাম, এটাকে নিয়ে আসলাম, খুবই চমৎকার করে নিয়ে আসলাম। এই তো চমৎকার। তাহলে আমরা বুঝতে পারলাম যে যে কোনো বহুভুজের সুষম হোক অসম হোক, তার বহিস্থ কোণগুলোর যোগফল অলওয়েজ 360 ডিগ্রি হবে। চলুন এখান থেকে একটা সূত্র বের করি এবং কি কি অঙ্ক আসতে পারে তার দু একটা নমুনা দেখি, তারপর আমরা অন্তস্থ কোণের ক্ষেত্রে যাব, কর্ণের সূত্রে প্রমাণের দিকে আমরা যাব। যে n বাহু বিশিষ্ট সুষম বহুভুজের n সংখ্যক বহিস্থ কোণগুলোর সমষ্টি 360 ডিগ্রি, তাই না? তাহলে একটি বহিস্থ কোণের মান কত হবে? সেটা হবে 360/n, তাই না? চলুন এবার আমরা একটি সমস্যা সমাধান করি, সেটা হলো 5 বাহু বিশিষ্ট সুষম বহুভুজের একটি বহিস্থ কোণের মান কত হবে? সেটা হলো 360/5, 360 আর হলো n এর মান 5, কারণ 5টি বাহু, অতএব আফটার ক্যালকুলেশন 72 ডিগ্রি হবে। আচ্ছা, এবার যদি এমন হয় যে একটি সুষম বহুভুজের একটি বহিস্থ কোণের মান দেয়া আছে, মান হলো 72 ডিগ্রি, তাহলে বাহুর সংখ্যা কত? মানে এবার উল্টা, আগে ছিল বাহু হলো 5টা, কোণের মান কত, এবার বলা হয়েছে যে একটা বহিস্থ কোণের মান 72 ডিগ্রি, তাহলে বাহুর সংখ্যা কত? সেটা কিন্তু আমরা এই সূত্রটাকে চেঞ্জ করে করতে পারি। সেটা কি? সেটা হলো আমরা যদি এই বহিস্থ কোণটাকে এদিকে নিয়ে আসি, মানে বহিস্থ কোণের মানটাকে এদিকে নিয়ে আসি, আর n বাহুর সংখ্যা n এদিকে নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের হয়ে যায়, তাই না? সেটা কিভাবে? সেটা হলো এই তো আমরা খুবই চমৎকার ভাবে দেখতে পারতেছি যে n টা এদিকে চলে আসছে আর একটি বহিস্থ কোণ মান এদিকে চলে আসছে, তাহলে বাহু সংখ্যা n সমান হবে 360 বাই একটি বহিস্থ কোণের মান। চমৎকার। তাহলে এখানে যদি আমরা 72 দিয়ে যদি আমরা 360 কে ভাগ দিই, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে 5, মানে বাহুর সংখ্যা হবে 5। মিলে গেছে। এখন আমরা বহুভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি অথবা যে কোনো একটি অন্তস্থ কোণের মান বা কর্ণগুলোর সংখ্যা বের করার সূত্র বা ফর্মুলা নিয়ম আমরা নিজের চোখে দেখে শেখার বোঝার চেষ্টা করব। সেটা হলো আমাদের আজকের এই নিয়ম শেখার রোডম্যাপ হচ্ছে যে ত্রিভুজ। এই ত্রিভুজ হলো বহুভুজের সর্বনিম্ন সদস্য, তাই না?
বলুন তো ত্রিভুজের 3 কোণের মান কত? হ্যাঁ, ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। এবারে ত্রিভুজের বাটখারা বা স্কেল ব্যবহার করে আমরা সমস্ত বহুভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি বের করার সূত্র বা নিয়ম শিখে ফেলবো। সেটা হলো, আমরা দেখি যে চতুর্ভুজ, পঞ্চভুজ যত আছে এগুলোর মধ্যে কতটা ত্রিভুজ আঁকা যায় দেখি। কারণ একটা ত্রিভুজের মোট কোণ যদি 180 ডিগ্রি হয়, তাহলে যতটা ত্রিভুজ আঁকা যাবে তত গুণ 180 ডিগ্রি, ঠিক না? খুবই চমৎকার। তাহলে দেখি তো চতুর্ভুজের মধ্যে কয়টি ত্রিভুজ আঁকা যায়? এই তো 2টি ত্রিভুজ আঁকে গেল, তাই না? মানে এই 2টি ত্রিভুজের মাধ্যমে চতুর্ভুজের 4টি কোণকে প্রকাশ করা যাচ্ছে। এই কোণটা, এই কোণটা এবং এই কোণটা এই ত্রিভুজের মাধ্যমে, আর এই কোণ, এই কোণ, এই কোণ এই ত্রিভুজের মাধ্যমে, মানে 2 ত্রিভুজ মিলে চতুর্ভুজের 4টি কোণকে সুন্দর করে প্রকাশ করছে। 2 ত্রিভুজের কোণগুলোর মান যত হবে, এই চতুর্ভুজের 4টি কোণের মান তত হবে। কেউ যদি বলেন যে না, আমি আরেকটি রেখা এখানে দিয়ে আমি আরো ত্রিভুজ বানাবো, সরি মুরব্বি, হবে না। কারণ হলো, আপনি যদি এই রেখাকে আরো ত্রিভুজ বানান, হবে না। কারণ এই ত্রিভুজের কোণ এটা নাকি, এই কোণ নেওয়া হয়ে গেছে, সরি। এই ত্রিভুজের কোণ যদি এটা ধরেন, এই কোণ কিন্তু আগে নেওয়া হয়ে গেছে। মানে একটা কোণ ডাবল নেওয়া যাবে না, আমাদের ততটা ত্রিভুজ আঁকতে হবে যতটা ত্রিভুজ আঁকলে এই বহুভুজের সবগুলো কোণকে প্রকাশ করা যায়, সবগুলো কোণের মান উঠে আসে, ততটা ত্রিভুজ, এর বেশি নেওয়া যাবে না, তাহলে ডাবল হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে 4 বাহু বহুভুজের কোণগুলোকে প্রকাশ করা যায় 2টি ত্রিভুজ দিয়ে। এবার দেখি তো এখানে, মানে 5 বাহু পঞ্চভুজের মানে বহুভুজের ক্ষেত্রে কয়টা ত্রিভুজ আঁকা যায়? সেটা হলো 1টা, 2টা, 3টা, তাই না? 3টা ত্রিভুজ আগে গেল। কেউ যদি বলেন যে না, আরেকটা ত্রিভুজ আঁকতে চায় একটা রেখা দিয়ে, আগের মতোই আমার উত্তর। আপনি যদি এখানে এটা আঁকেন, তাহলে এই কোণগুলো যদি ধরেন যে আমি ত্রিভুজের এই কোণগুলো নেব, কিন্তু এই কোণগুলো নেওয়া হয়ে গেছে। এই 3টা ত্রিভুজ দিয়েই পঞ্চভুজের সমস্ত কোণগুলোকে প্রকাশ করা হয়ে গেছে, আর কোনো ত্রিভুজ আঁকা যাবে না। তাহলে বোঝা গেল যে 5 বাহু বহুভুজের কোণগুলোকে প্রকাশ করা যায় 3টি ত্রিভুজ দিয়ে। তাহলে সামনে চলি, দেখি এখান থেকে কিভাবে সূত্র বের হয়, একটু খেয়াল করুন। এরপর এই সর্বজের ক্ষেত্রে আঁকা যায় 1টা, 2টা, 3টা, 4টা, তাই না? তাহলে বোঝা গেল যে 6 বাহু বহুভুজের কোণগুলোকে প্রকাশ করা যায় 4টি ত্রিভুজ দিয়ে। এর বেশি ত্রিভুজ আঁকা যাবে না, আগের মতোই ব্যাখ্যা। তাহলে কোণগুলো ডাবল হয়ে যাবে। সপ্তম ভুজের ক্ষেত্রে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, চমৎকার। তাহলে 7 বাহু বহুভুজের কোণগুলোকে প্রকাশ করা যায় 5টি ত্রিভুজ দিয়ে। কেমন যেন একটা মিল আছে, তাই না? মিলটা কি? খেয়াল করুন। 4 বাহুর ক্ষেত্রে 2টি ত্রিভুজ, 4, 2। 5 বাহুর ক্ষেত্রে 3টি ত্রিভুজ, 5, 3। তারপরে 6 বাহুর ক্ষেত্রে 4টি ত্রিভুজ, 6, 4, 7, 5। তার মানে ব্যবধান 2। মানে আমরা বুঝতে পারতেছি, মানে বহুভুজের বাহুর সংখ্যা যত হবে তার থেকে 2টি কম ত্রিভুজ আঁকা যাবে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে সুষম অষ্টভুজ, এই অষ্টভুজের ভেতর ত্রিভুজ আঁকা যাবে কয়টা? 6টা। মানে অষ্টভুজ মানে 8টি বাহু, তাহলে 8 বিয়োগ 2 কত হয়? 6। তাহলে এখানে ত্রিভুজ আঁকা যাবে 6টি, তাই না? তাও টেস্ট করে দেখি আমরা। 1, 2, 3, 4, 5, 6, চমৎকার, তাই না? তাহলে বোঝা গেল যে 8 বাহু বহুভুজের কোণগুলোকে প্রকাশ করা যায় 6টি ত্রিভুজ দিয়ে। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা সূত্র বের করতে পারি, তাই না? সূত্রটা হলো, বহুভুজের যত বাহু হয় তার থেকে 2টি কম ত্রিভুজ আঁকা যায়। তাহলে আমরা বলতে পারি সাধারণ রাশি n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ত্রিভুজ সংখ্যা হবে, মানে সুষম বহুভুজের কোণগুলোকে প্রকাশ করার জন্য ত্রিভুজ আঁকা যাবে n-2টি, তাই না? ঠিক না? যদি 6টা হইলে 4টা হয়, 7টা হইলে 5টা হয়, তাহলে n সংখ্যক যদি হয় তাহলে হবে n-2টি। এর মানে সাধারণ রাশি, এর মান যদি 50 হয়, মানে 50 বাহু বিশিষ্ট যদি বহুভুজ হয়, তাহলে ত্রিভুজ আঁকা যাবে 48টা। ওকে, তাহলে n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত হবে? n-2 × 180, তাই না? কারণ কি, একটা ত্রিভুজের একটা ত্রিভুজের মোট কোণ যদি হয় 180 ডিগ্রি, তাহলে n-2টি ত্রিভুজের মোট কোণ হবে কত? n-2 × 180 ডিগ্রি। চমৎকার। আচ্ছা, এবার আমরা একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। যেমন ধরুন, সুষম দশভুজ মানে 10টা বাহু আছে, তাই না? এই 10টা বাহু বিশিষ্ট এই বহুভুজের এই কোণগুলোর সমষ্টি কত হবে? এই সূত্র দিয়ে আমরা বের করি। সেটা হলো যে n-2 × 180 মধ্যে n এর মান 10, যেহেতু 10 বাহু বিশিষ্ট দশভুজ, 10 - 2 × 180, আফটার ক্যালকুলেশন 1440 ডিগ্রি, তাই না? তার মানে এই দশভুজের সমস্ত কোণগুলোর সমষ্টি হবে 1440 ডিগ্রি। কেউ যদি বলেন যে না,
আমি সূত্র দিয়ে নয়, আমি সরাসরি ত্রিভুজ একে বের করবো। বের করতে পারেন। ত্রিভুজ কয়টা হবে? যেহেতু এখানে বাহু আছে 10টা, তাহলে ত্রিভুজ হবে 8টা। 8টা না? এই তো 10 - 2, যেহেতু আমরা আগে সূত্র শিখেছি 10 - 2, 8টা ত্রিভুজ হবে। একটা ত্রিভুজের কোণ হচ্ছে মোট কোণ 180 ডিগ্রি। তাহলে 8টি ত্রিভুজের মোট কোণ হবে 8 × 180, তাহলে 1440 ডিগ্রি। ওকে, কারণ সূত্র তো হয়েছে আমাদের পর্যবেক্ষণ থেকে নাকি? এই সূত্র কিন্তু আসমান থেকে পড়া নাই, তাই তো? সো আশা করি বুঝতে পারতেছি যে আমরা কিভাবে কোন বহুভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি এই সূত্র ব্যবহার করে বের করতে পারি। আর এই সূত্র আমরা এখনই মাত্র বের করলাম। এখন যদি পরীক্ষা আসে যে একটি কোণের মান কত হবে, সেটা কি? সেটা সহজ। nটি বাহুর nটি অন্তঃস্থ কোণের সমষ্টি যদি হয় n-2 × 180, তাহলে একটি অন্তঃস্থ কোণের মান হবে n-2 × 180/n, সাধারণ ঐকিক নিয়ম, তাই না? nটির মান যদি এত হয়, তাহলে একটির মান হবে এত/n। এবার আমরা জানা একটা বহুভুজের ক্ষেত্রে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে মোট কোণ এবং একটি কোণের মান বের করি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সেটা হলো, এই চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানি যে 4টে কোণের সমষ্টি 360 ডিগ্রি এবং একটি কোণের মান 90 ডিগ্রি। দেখি হয় কিনা। হয়ে যাবে। n-2 × 180, n এর মান এখানে হচ্ছে 4, তো আফটার ক্যালকুলেশন 360 ডিগ্রি। এবার একটা কোণের মান কত হবে? একটা কোণের মান হবে, এই n-2 × 180 তো আগে 360 বের হয়েছে, সেটা আর ডাবল করতেছি না। 360 / n মানে হইল 4, n মানে বাহুর সংখ্যা 4। আফটার ক্যালকুলেশন কত হবে? 90 ডিগ্রি। তার মানে সুষম চতুর্ভুজের প্রত্যেকটা কোণের মান হবে 90 ডিগ্রি করে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো, এতক্ষণ আমরা যদি বহুভুজ সুষম হয় সেই ক্ষেত্রে মোট কোণ এবং একটি কোণের মান বের করেছি, তাই না? কিন্তু যদি সুষম না হয়, হ্যাঁ মনে রাখবেন, সেই ক্ষেত্রে কোণগুলো সমষ্টি সূত্র ঠিক থাকবে। কারণ কি, এই চতুর্ভুজ যেমনই হোক না কেন, আমরা জানি সুষম হোক অসম হোক যেমন হোক না কেন, এটা যেমনই হোক না কেন, এটা যদি এমন বাঁকা হয়ে যায়, তাও কি 4টে কোণের মান অবশ্যই কত হবে? 360 ডিগ্রি হবে, তাই না? বাঁকা হোক মানে সুষম হোক আর অসম হোক, অলওয়েজ 4টে কোণের মান হবে 360 ডিগ্রি। চতুর্ভুজের ক্ষেত্রে হোক, পঞ্চভুজ, যে কোন বহুভুজের ক্ষেত্রে সুষম না হইলেও কি হবে? মোট কোণের মান সেম থাকবে। কিন্তু একটি কোণের মানের ক্ষেত্রে কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না। এই সূত্র তখনই অ্যাপ্লাই করা যাবে, মানে এটার মানে একটি কোণের মানের ক্ষেত্রে এই সূত্র তখনই অ্যাপ্লাই করা যাবে যখন কোণগুলোর মান সমান হয়। সমান 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 কোণের ক্ষেত্রে একটি কোণের মান এত, কারণ সবগুলো কোণ সমান। কিন্তু অসমান যদি হয় সেক্ষেত্রে কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না। আর অসমান যদি হয়, অসম বহুভুজের ক্ষেত্রে আপনাকে একটি কোণের মান বের করতে বলবেও না, কোনো ইঙ্গিত ছাড়া। ওকে, তাহলে আশা করি আমরা বুঝতে পারতেছি যে এখন এতক্ষণ আলোচনা আমরা অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি সূত্র শিখলাম এবং একটি কোণের মান শিখলাম। ওকে, এবার আমরা বহুভুজের কর্ণের সংখ্যা বের করার যে সূত্র আছে, সেই সূত্রটা কিভাবে তৈরি হয়েছে সেটা আমরা নিজের চোখে দেখে শিখবো এবং হাতে কলমে বোঝার চেষ্টা করব। কর্ণ হলো কোনো বহুভুজের কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত শীর্ষবিন্দুর মধ্যকার যে সরল রেখা, সেটাকে কর্ণ বলা হয়। ওকে, তাহলে দেখি তো, এ ত্রিভুজের মধ্যে কোনো কর্ণ হয় না? ত্রিভুজের মধ্যে কোনো কর্ণ হবে না, কারণ এই শীর্ষবিন্দু থেকে আর কোনো শীর্ষবিন্দু নেই যে শীর্ষবিন্দুর মধ্যে কোনো রেখা টানা যাবে। যেহেতু এগুলো বাহু, বাহুর উপর দিয়ে কোনো রেখা টানলে সেটা কর্ণ হবে না। এখানে চতুর্ভুজের মধ্যে কর্ণ আঁকা যায় একটা, দুইটা, তাই না? তাহলে সুষম চতুর্ভুজের মধ্যে কর্ণ আঁকা গেল দুইটা। চার বাহুর ক্ষেত্রে, চার বাহু চার শীর্ষবিন্দুর ক্ষেত্রে কর্ণ আঁকা গেল দুইটা। এখানে দেখি কয়টা হয়, মানে পঞ্চভুজের ক্ষেত্রে হবে একটা, দুইটা। ওকে, এখান থেকে আঁকা গেল দুইটা। এবার এখান থেকে একটা, দুইটা, মোট 4টা, তারপরে 5টা। ওকে, তাহলে পঞ্চভুজের মানে 5 বাহু বহুভুজের 5টি শীর্ষবিন্দুর ক্ষেত্রে আমরা কর্ণ আঁকতে পারলাম 5টা। এইভাবে আপনারা যদি দেখেন 6 বাহু বহুভুজের মানে ষড়ভুজের ক্ষেত্রে কর্ণ আঁকা যাবে 9টা। সেদিকে যাচ্ছি না। তো দেখি তো কোনো প্যাটার্ন পাওয়া যায় কিনা, কোনো ছন্দ পাওয়া যায় কিনা। না, কোনো ছন্দ পাওয়া যাচ্ছে না। আমি বিষয় রিসার্চ করেছি, স্টাডি করেছি, আপনারা দেখতে পারেন যে 4 বাহুর ক্ষেত্রে কর্ণ হয় 2টা, 5 বাহুর ক্ষেত্রে কর্ণ হয় 5টা, 6 বাহুর ক্ষেত্রে হয় 9টা। এভাবে কোনো সূত্র পাওয়া যাবে না। আমাদের সূত্র বের করতে হলে আমাদের অন্যদিকে হাঁটতে হবে, সেটা হলো, আচ্ছা দেখি তো কর্ণ আসলে গঠিত হয় কিভাবে? সেটা হলো যে কর্ণ গঠিত হয় শীর্ষবিন্দু দিয়ে, তাই না? এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দুর মধ্যে কোনো কর্ণ হবে না এবং এই শীর্ষবিন্দু থেকে তার পাশের
শীর্ষবিন্দুর মধ্যে কোনো কর্ণ হবে না, কারণ এটা বাহু হয়ে গেছে, এবং এখান থেকে উপরে এখানেও কোনো কর্ণ গঠন করা যাবে না। তাহলে বোঝা গেল যে কোনো শীর্ষবিন্দু থেকে ওই বিন্দু এবং তার আশেপাশের দুই বিন্দু, মোট ৩ বিন্দু, যে কোনো শীর্ষবিন্দু থেকে মোট ৩টি বিন্দুর মধ্যে বা ৩টি বিন্দুর সাথে কোনো কর্ণ গঠন সম্ভব নয়। এছাড়াও যদি আর কোনো বিন্দু থাকে তার সাথে কর্ণ গঠন সম্ভব। যেমন এখানে একটা বিন্দু খালি আছে, এর সাথে একটি কর্ণ গঠন হয়েছে। এখন যেহেতু ত্রিভুজের মধ্যে আর কোনো বিন্দু নাই, এই বিন্দুতে হবে না এবং তার পাশের ২টা বিন্দুতে কর্ণ হবে না, সেজন্য যেহেতু আর কোনো বিন্দু নাই, ৩টে বিন্দু সেজন্য ত্রিভুজের কোনো কর্ণ হয় না। চতুর্ভুজের একটা বিন্দু খালি আছে, সেজন্য তার সাথে একটা কর্ণ হয়। আবার তো এটা হলো একটা বিন্দু থেকে একটা কর্ণ হয়। এবার যদি আমরা এই বিন্দুটা ধরি, তাহলে এই বিন্দু থেকে এখানে কর্ণ হবে না, উপরে কর্ণ হবে না, এটা বাহু। কর্ণ হবে এটার সাথে, তাই না? ওকে। তার মানে অলরেডি দেখতে পারতেছি আমরা যে প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক শীর্ষবিন্দু থেকে ৩টা বিন্দু ছাড়া যদি আরো বিন্দু থাকে তার সাথে হয়, আর ৩টে বিন্দুর ক্ষেত্রে হয় না। এখানে কি হয় দেখি তো? আমরা কিন্তু এই কর্ণের সূত্র গঠনের একদম কাছে চলে এসেছি, একটু খেয়াল করুন। এই শীর্ষবিন্দু থেকে কিন্তু দেখুন, এই শীর্ষবিন্দু থেকে এটার সাথে কর্ণ হয়নি এবং এটার সাথেও হয়নি। মানে নিজ এবং তার ২ বিন্দুর সাথে কর্ণ গঠন হয়নি। এছাড়া আর বিন্দু আছে কয়টা? আর আছে ২টা। এই ২টা বিন্দুর সাথে সে ২টা কর্ণ গঠন করতে পারলো। মানে এই বিন্দু থেকে কর্ণ হইলো ২টা, আবার এই বিন্দু থেকে কর্ণ হইলো এটা এবং এইটা। আবার এই বিন্দু থেকে ২টা। মানে প্রত্যেক বিন্দু থেকে ২টা করে কর্ণ গঠন করা যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারতেছি ৪ বাহু বহুভুজের ৪টি শীর্ষবিন্দুর ক্ষেত্রে প্রতি একটির শীর্ষবিন্দু থেকে হয় একটি কর্ণ। আর ৫ বাহু বহুভুজের ৫টি শীর্ষবিন্দুর ক্ষেত্রে প্রতি একটি শীর্ষবিন্দু থেকে হয় ২টি কর্ণ। দেখুন তো এখন কোন প্যাটার্ন পাওয়া যায় কিনা? হ্যাঁ, এখন একটি ছন্দময় প্যাটার্ন হইল যে ৪ বাহুর ক্ষেত্রে একটি কর্ণ হয়, মানে ৩টি কম হয়। ৫ বাহুর ক্ষেত্রে কর্ণ হয় ২টি, ৩টি কর্ণ কম হয়। মানে উভয় ক্ষেত্রে ৩টি কর্ণ কম হয়। তাহলে আমরা বলতে পারি যে ৫০ বাহু বহুভুজের ক্ষেত্রে প্রত্যেক শীর্ষবিন্দু থেকে হবে কত? ৪৭টা কর্ণ, তাই না? ৫ বাহুর ক্ষেত্রে হয়েছিল প্রত্যেক শীর্ষবিন্দু থেকে ২টি কর্ণ। আর যদি ৫০ বাহু হয় তাহলে প্রত্যেক শীর্ষবিন্দু থেকে ৪৭টা করে কর্ণ হবে। এবার চলুন আমরা আমাদের যে সূত্রের সাধারণ রাশিটা গঠন করি। তাহলে সাধারণ রাশি কি হবে? n বাহু বহুভুজের n টি শীর্ষবিন্দুর ক্ষেত্রে প্রতি একটি শীর্ষবিন্দু থেকে কর্ণ হয় n-3 টি। বাহুর সংখ্যা যত হবে, কর্ণ হবে প্রতি শীর্ষবিন্দু থেকে ৩টি কম। তাহলে n বাহু বহুভুজের n টি শীর্ষবিন্দুর ক্ষেত্রে n শীর্ষবিন্দু থেকে কর্ণ হবে n × n-3 টি। একটি শীর্ষবিন্দু থেকে হয় n-3 টি। তাহলে n টি শীর্ষবিন্দু মানে সকল শীর্ষবিন্দু থেকে, সকল শীর্ষবিন্দু থেকে যদি আমরা কর্ণ হিসাব করি তাহলে হবে n × n-3 টি। এবার আমাদের কিন্তু আরেকটা কাজ করতে হবে, সেটা কি? সেটা হইল এটা কিন্তু পরিপূর্ণ হয়নি। এবার ২ দিয়ে ভাগ করতে হবে। কেন জানেন? কারণ হইল এই n × n-3 এর মধ্যে কি আছে? সকল শীর্ষবিন্দু থেকে কর্ণ আছে। মানে বোঝাতে চাচ্ছি, এই বিন্দু থেকে যখন আমরা কর্ণ হিসাব করছি এই বিন্দুর সাথে, আমরা কিন্তু আবার এই বিন্দু থেকেও আবার এই বিন্দুর সাথে কর্ণ একটা ধরছি, তাই না? n × n-3 কিন্তু এটাই বলে, n × n-3 বলে যে এই বিন্দু থেকে কর্ণ হবে এখানে, আবার ঘুরতে ঘুরতে এই বিন্দু থেকে কর্ণ হবে এখানে। তার মানে এখানে কিন্তু কর্ণ হয়ে যাচ্ছে ২টা, ডাবল হয়ে যাচ্ছে। ওকে? ২টি বিন্দুর মধ্যে কর্ণ হবে একটা, ডাবল হবে না। এজন্য ক্যালকুলেশনের দিক দিয়ে যদিও n × n-3 মানে হইলো প্রত্যেক শীর্ষবিন্দু থেকে কর্ণ গঠন করা হয়েছে, কিন্তু বাস্তবতার খাতিরে যেহেতু ২টি শীর্ষবিন্দুর মধ্যে কর্ণ ডাবল হতে পারে না, ২টি হতে পারে না। এইজন্য এই n × n-3 কে আবার ২ দিয়ে ভাগ করে একদম পারফেক্ট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন যে n × n-3/2 এটাই হলো মূলত যেকোনো বহুভুজের মধ্যকার গঠিত কর্ণের সংখ্যা। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। এরপরও যদি কোনো একটি লাইনের কোনো একটি শব্দে আপনাদের বুঝতে সমস্যা হয়, তাহলে নিঃসংকোচে আপনারা কমেন্টে লিখতে পারেন যে এই অংশে বুঝতে সমস্যা হয়েছে। আমি তার লিখিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব।